নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মরশুমে প্রত্যেকটি পঞ্চায়েতে শাসক দল বিজেপির জয় নিশ্চিত এমন দাবি করলেন বিজেপি শিবির এবং অবশ্যই সরকারের পক্ষে আইপিএফটি সহ অন্যান্য নেতৃত্ব। আইপিএফটির তরফে যদিও সরাসরি এই নির্বাচনে লড়াই নেই এবং সেদিক থেকে শাসক বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। আইপিএফটির বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ প্রায় প্রত্যেকে আজ বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে বলেছেন যে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাদের 100% জয় নিশ্চিত। কেন? তাদের ব্যাখ্যা যে মানুষ তাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে ফলাফল করেছে বিজেপি এবং সেই ফলাফলের অনুকূলেই তারা এবারের ফলাফল করতে চায় এবং এই ফলাফল নিশ্চিত তারা বলছেন, কারণ মানুষ তাদের পাশে আছেন। দুহাত ভরে মানুষ বিজেপিকে ভোট দেবেন এই প্রত্যাশা তাদের রয়েছে। প্রত্যেক জায়গায় সেখানে প্রার্থীরা প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেক জায়গায় সেখানে গিয়ে তারা নির্বাচনী প্রচারকে জোরালো করার চেষ্টা করছেন। সেদিক থেকে 100% জয়কে নিশ্চিত করার জন্য সেদিক থেকে আর প্রয়োজন প্রায় 30%, কারণ 70 থেকে 71% বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের হিসাব দিয়েছে সরকার পক্ষ। সেদিক থেকে বাকি যে প্রায় 31% রয়েছে সেদিক থেকে সেইখানে পৌঁছানো তাদের পক্ষে বোধ হয় আর কোনো অসুবিধে নেই। এখন প্রশ্ন হলো বিরোধীরা কী করছেন? কোথাও কোথাও বিরোধীরাও প্রচার করছেন, বিরোধীরা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন এবং তারা তাদের মতন করে প্রার্থীদের নিয়ে বিভিন্ন জায়গায় তারা সামিল হচ্ছেন। তার সঙ্গে বাজেট ইস্যুতে বিরোধীরা ময়দানমুখী এবং এই সময়ের মধ্যে বাজেট ইস্যুতে বিরোধীরা ময়দানমুখী শুধু নয়, সেখানে বাজেটকে জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে তারা যেন প্রথম সারিতে। এখন কেউ বলতে পারেন যে শাসক দলের তরফে তো সেখানে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছে বাজেটের সুফল এবং বাজেটের ইতিবাচক দিক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শাসক দলের কোনো কর্মসূচি নেই জনগণকে সাথে নিয়ে, কিন্তু বিরোধীদের আছে বাজেট বিরোধিতায়। সেদিক থেকে আমরা বলছি বাজেট বিরোধিরা পঞ্চায়েতে, শাসক পঞ্চায়েতে, কারণ আজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া থেকে শুরু করে শাসক দলের বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কথা বলার সুযোগ হয়েছে এবং আমরা কথা বলেছি। সেদিক থেকে তারা 100% জয়কে নিশ্চিত করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বাজেট ইস্যুতে সব বিরোধীরা শাসক পঞ্চায়েতে যে বাজেট পেশ হয়েছে পার্লামেন্টে, ওই বাজেট কি জনবিরোধী হয়েছে? জনবিরোধী হয়নি, কিন্তু জনবিরোধী হয়নি। বিরোধীরা এটার অপচার করছে, কিন্তু শাসক পঞ্চায়েতে 100% শিওর, কারণ যে বাজেট পেশ করেছে বাজেটটা জনকল্যাণমুখী বাজেট। তাহলে কিন্তু বাজেটটা পেশ করেছে না, তাহলে কিন্তু শাসক দল পঞ্চায়েতে ময়দানে নেমে আছে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু অবতার বিরোধী দলেরা অপচার করছে যে বাজেট জনকল্যাণমুখী বিরোধী। দাদা, আপনার টিভি 24 মাধ্যমে আমি ওই সমস্ত বিরোধী দলের কাছে জানতে চাইব যে এই বাজেটটা কি অরিজিনালি জনবিরোধী না সমাজ জনকল্যাণমুখী? কোনটা দাদা? ওদের হয়তো থাকা দরকার যে গভর্নমেন্ট জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে, আজকে বিরোধীরা ওই বাজেট নিয়ে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর সব বিরোধী আমাদের মনে সাহস আছে, শক্তি আছে, আমরা মাঠে চষে বেড়াচ্ছি ওই শাসক বিরোধী যারা আছে কংগ্রেস সিপিএম তাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমরা ত্রিপুরাবাসীর লোক, অল ইন্ডিয়ার লোক, আমরা রেডি, আমরা তৈরি কংগ্রেস সিপিএম কে উত্তর দেওয়ার জন্য। দাদা, মূর্খের দল কংগ্রেস সিপিএম এই বাজেট নিয়েছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, কারণ এই জনকল্যাণমুখী বাজেটকে হেয়া করার জন্য। কারণ তারা অরিজিনালি ইন্ডিয়াকে ভালোবাসে না, তারা ভালোবাসে ওই চীনকে। যার লেগে তো আজকে বিরোধীরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এবং এই বাজেট ইস্যুতে আমরা প্রত্যেকে জানি যে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে বক্তব্য রাখা হয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতন করে প্রতিক্রিয়া দিয়েছেন। এখন প্রশ্ন হলো শাসক দল এই বাজেট ইস্যুতে কোনো সভা করা, মিছিল করা, শোভাযাত্রা বের করা, কিংবা বলা যেতে পারে বাজেট ইস্যুতে ধন্যবাদ জানিয়ে মিছিল সংগঠিত করা কেন কর্মসূচি নিল না? হয়তো যুক্তি থাকবে শাসক দলের কাছে যে প্রায় সকলেই সেখানে ব্যস্ত হয়ে পড়েছেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। সেদিক থেকে শাসকে ব্যস্ত পঞ্চায়েত নির্বাচনে, বিরোধীরা বাজেট ইস্যুতে ময়দানমুখী, এবং কংগ্রেসের পর সিপিআইএম যেমন প্রচার করছে এই ইস্যুতে, ঠিক তেমনি শাসক দলের তরফে প্রায় প্রত্যেক জায়গায় প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে রেখেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বাজেট নিয়ে যে বিরোধী শাসক দল ধন্যবাদ জানাইবো। আসলে তো দলের স্বার্থে নরেন্দ্র মোদীর মুখ রক্ষাতে তারা ভালো বুঝলে বাজেট করে। আসলে তো এবারে যে বাজেট আমরা দেখলাম জনকল্যাণমুখী বাজেট না, গরিবের স্বার্থে কোনো বাজেট না, বড় লোকের স্বার্থের বাজেট। যার ফলে এখন মুখ রক্ষাতে তারা এখন বাজেট ভালো বুঝলে বুঝতেছে, কিন্তু যার ফলে ধন্যবাদ মিছিল করার কোনো সাহস তারা পাইতেছে না। কারণ ধন্যবাদ মিছিল করলে আগামী দিন বিরোধীরা তার ধন্যবাদ মিছিলের জবাব চাইব, তো সেই জবাব দিতে পারতো না দেখি ধন্যবাদ মিছিল শাসক দলের তরফ থেকে করা হয় না। কারণ আমরা দেখি এবারে বাজেটের অবস্থাটা কি, একমাত্র বাজেট বিহারের জন্য আর হলো ইয়ার জন্য, আর নিলে তো মধ্যপ্রদেশের জন্য, আর নিলে তো সারা যতটি বিরোধী রাজ্য আছে সমস্ত দিকে বঞ্চনা করছে। আমরা দেখলাম এবারের বাজেটে তো বেকারের কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা নাই, এনজি রেগা নিয়ে কোনো আলোচনা নাই। গরিব মানুষের স্বার্থ বিরোধী বাজেট সেই বাজেটটা শুরু কি বসা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এবং আমরা প্রতিদিন যে কয়েকটি বিষয় উত্থাপন করি তার মধ্যে অবশ্যই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতিতে যদি বলা যেতে পারে বাজেট ইস্যুতে শাসক দলের কোনো ধন্যবাদ র্যালি নেই, বাজেট ইস্যুতে শাসক দলের মেগা কর্মসূচি নেই। কেউ কেউ বলবেন যে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দেওয়া হয়েছে, আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, তিনিও তার সাংবাদিক সম্মেলন করবেন এবং বাজেট ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এই কয়েকটি বিষয় বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার, প্রায় প্রত্যেকের কাছে সেগুলোকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। এই কয়েকটি বিষয় বাদ দিলে শাসক দলের কাছে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা মন্ত্রী, নেতা, প্রার্থী তাদের কিছু কথা শুনব এবং অবশ্যই এই অনুষ্ঠানে কয়েকটি বিষয় যখন আমরা উত্থাপন করি, আমরা আরও একবার বলি যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে কথা বলেন, আপনারা আপনাদের প্রতিক্রিয়া দেবেন এবং অবশ্যই এই অনুষ্ঠানে আপনার ভাবনা তুলে ধরবেন। তবে একটি অনুরোধ, এই অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনারা ব্যাখ্যা করবেন আপনাদের মতন করে। তবে পক্ষকে আক্রমণ করার ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আপনাদের বলছেন বাজেট ইস্যুতে বিরোধীরা আন্দোলন করে আর সরকার পক্ষ পঞ্চায়েত। তো বিরোধী বলতে এখানে বিরোধীরা তো সবসময় আন্দোলনে থাকতে আছেন, যেহেতু তারা জনবিরোধী কাজ করছেন। আজকে 6টা বছর চললো, সবকিছুতেই জনবিরোধী। চাকরির ক্ষেত্রেও সঠিকভাবে বেকাররা চাকরি দেন নাই, রেগার কাজে সঠিকভাবে করেন নাই, তারপরে দ্রব্যমূল্য যে কি পরিমাণ বৃদ্ধি হলো এক আম জনতা মানুষ জানেন। হ্যাঁ, তারপরে আপনার টাকা পয়সা রোজগার তো মানুষ কর্মসংস্থান তো পাই না, বেকাররা তো নাই, ওই সমস্ত প্রাইভেট দিকে চলছে, কর্মচারীদের তো দিয়ে কিছুই দেওয়া হয় নাই। তো এইরকম পরিস্থিতিতে বিজেপি গভর্নমেন্ট বলেন বাজেটটা জনসমক্ষে হয়েছে। এটা কি মূর্খ নাকি? মূর্খ লোক না হইলে এভাবে কথা বলে, যেহেতু তার কোনো কাজও করতে পারেন না, এরপরেও কিভাবে বলেন তারা বাজেটটা মানে মানুষের পক্ষে, মানুষের সম্পূর্ণ বিপক্ষে গেছে এই বাজেটটা। বড় লোকদের স্বার্থে বাজেট করা হচ্ছে। আমরা যতটুকু দেখলাম বাজেটটা সম্পূর্ণ বড় লোকদের স্বার্থে
যে বিরোধীরা তো আন্দোলন করবে, যেহেতু তারা মানে রাজ্যে সমস্ত মানুষরা কোনো সুযোগ সুবিধা কিছুই পাননি, রাজ্যের মানুষরা কিন্তু আন্দোলন তো নিশ্চয়ই করবে। আর তারা তো আন্দোলন করতেন না, কি তারা হইলো যাই পাইলো তাই খাইলো, এবার আন্দোলন করতো না, কারণ মোদী তো তাদের একদম ঘরের মানুষ, তো ঘরের মানুষের কাছে তো দাবি করতো না জীবনও, যা দিল তাই খুশি মনে আনবো এবং এইগুলি নিজের আলোচনা একটা খাইবো। মানুষকে তো জনসাধারণ তো কিছু দিতে হয় না, তাদের জনসাধারণের পক্ষগত কোনো কাজ করতে হয় না, যার জন্য তারা এত মাথা ব্যথা নেই। দেখেন নীতিশ কুমার কিভাবে দাবি করে তার রাজ্যে কি কি জিনিস নিয়ে গেলো, হাসপাতাল, পার্লামেন্ট ভবন, রাস্তাঘাট, এবং আরেকজন আছে যে চন্দ্রবাবু নাইডু, একটা প্যাকেজ দেওয়া হইবে তাদেরকে ভালো অঙ্কের। তারা এই জগতে তারাই বাস করতেছিল না ভারতবর্ষের সব অংশের মানুষ সমান হারে বাস করতে আসছে? হয়তো এই টাকাগুলি যে দিল কার টাকা? ভারতবর্ষের সমস্ত মানুষের জনসাধারণের ট্যাক্সের টাকা ওরা নিজের খুশি মতো খরচ করে, খুশি মতো বাজেট করে, যার জন্য বাজেটটা মানুষ মানেনি, যার জন্য আন্দোলন করে। যারা মূর্খ তারা সবসময় এগুলি বিরোধিতা করবেন, কারণ বাজেটটারে ভালো যে যারা বলবেন তারা হইল মূর্খ, মূর্খর সঙ্গে সমতুল্য তারা। এই বাজেট মানে ভালো বলা যায়নি, যেহেতু মানুষের সমক্ষে কাজ করেননি। দুইটা রাজ্যে এইভাবে যখন বাজেটটা বাড়িয়ে দিয়েছে, কি কারণে? তাদের গদি থাকবে না, ওরা যদি পাল্টি খায় প্রধানমন্ত্রীর আসন শেষ হয়ে যাবে, যার জন্য ওরা দুইটা রাজ্যে তাদের মতো বাজেট বাড়িয়ে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে যারা বাজেট সম্পর্কে পক্ষে সমর্থন করে কথা বলছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করছি। দেখেন, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, বাজেট তারা শব্দটা শুনে অত লেখাপড়া করতে জানে না। আমি যারা বাজেটের, আমি আপনার অনুষ্ঠানটা শুনছি, যারা বাজেটের পক্ষে সমর্থন করছেন যে বিরোধীরা বাজার গরম করছে আর কি ইস্যু নেই, তারা অযথা হয় মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি একটা অনুরোধ করব, সরকার পক্ষে যারা সমর্থন করেছেন, যার সরকার পক্ষে বাকি সমর্থন তো বেটা ঠিক আছে, আমার একটা অনুরোধ, যারা সাধারণ বেকারদের জন্য বাজেটে কি কি কর্মসূচি রাখা আছে, যারা বাগাছাতি, বাদ চাষি, যারা বর্গাদার বাগি করেছে, যারা কৃষক, সাধারণ কৃষক, তাদের জন্য বাজেটে আমি একদম সমাজের যারা একদম গ্রাস লেভেল দরিদ্র সীমার মধ্যে আছে তাদের কথাই বলি, তাদের জন্য বাজেটে কি রাখা হয়েছে। যারা শ্রমজীবী মানুষ, ধরুন বর্তমানে যারা লেবার শ্রেণী কাজ করে বা শ্রমিক যারা, তাদের সাধারণ মানুষের জন্য বাজেটে কি কি রাখা হয়েছে। যদি যারা সমর্থন করে বলছে যে বাজেটে সাধারণ মানুষের জন্য অনেক কিছু করা আছে, আমি একটু জানতে চাই। আমি একজন শ্রমজীবী মানুষ, সেই হিসাবে বলছি আমি খুব খুশি হব যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন এই বাজেটে সাধারণ মানুষের জন্য কি কি উপকারে আসে বা আসছে। আমি অত্যন্ত খুশি হব। বিরোধিতা করা, সরকার বলছে যে ভারতবর্ষে উন্নত করার জন্য বাজেট ঠিক আছে, সরকার পক্ষের লোক সমর্থন করছে, কিন্তু দায়িত্ব সীমার মধ্যে যারা সাধারণ মানুষের জন্য বাজেটে কি কি করা হয়েছে এটা যদি যারা সমর্থন করে বলছেন তারা যদি বলেন আমি খুব উপকার হবো। টিভিটাও দেখছি, আমি তাদের কাছে প্রচন্ড অনুরোধ করবো যারা একটু কাইন্ডলি বলুন, সাধারণ মানুষকে বুঝিয়ে দেন যে যারা সাধারণ মানুষ, সাধারণ কৃষক, তাদের জন্য বাজেটে এগিয়ে আছে। নমস্কার, ভালো থাকেন। ভালো একটা পয়েন্ট ঘটেছে। এবং বিরোধীদের তরফে আজ যেখানে যেখানে কর্মসূচি ছিল বাজেট ইস্যুতে, তারা মূলত সিপিআইএম বিভিন্ন জায়গায় বাজেট ইস্যুতে কর্মসূচি সংগঠিত করেছেন, তারা বৈঠক করেছেন, সাংগঠনিক বৈঠক ছিল, তার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক প্রচার তো ছিল, সে সাথে মিছিল, সভা ইত্যাদি কর্মসূচি সংগঠিত করে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। শাসক বিরোধী বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার তেজি করেছেন। আমরা সেদিক থেকে বলছি, আমরা একে একে কয়েকজনের বক্তব্য শুনি, তারা কি বলছেন। 8 নম্বর পঞ্চায়েত সমিতি এবং 13 নম্বর জেলা
পরিষদ আমাদের প্রার্থী রয়েছেন জেলা পরিষদের দিদি শিল্পী এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছেন আমার দাদা তাপস দত্ত। ওনার সমর্থনে আজকে সকাল থেকে আমরা জনসম্পর্ক এই অভিযান আমরা শুরু করেছি। সকাল থেকে নির্বাচন হবে, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের সারাদিনের কর্মসূচি আমরা এই মুহূর্তে আমরা শুরু করেছি এবং জনগণের কাছে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তার জন্য মানুষ পুনরায় আবার এই নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জনসমর্থন করার জন্য আমরা জনগণের কাছে জনগণের কাছে আমরা আবেদন করছি। এবং এই 8 জুলাই আমাদের বিশ্বাস বিরোধীরা রয়েছে, সেটা আমাদের গণতন্ত্র বিশ্বাসী কারণে আমরা বিভিন্ন দলকেও আমরা সুযোগ দিয়েছি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিগত দিনে যদি আমরা দেখি এই রাজ্যের প্রায় 25 বছর লাগাতার বিগত সরকারের আমলে কমিউনিস্টের সময়ে বিরোধী কোনো পঞ্চায়েত নির্বাচন, সমিতি নির্বাচন বা জেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দেওয়া হয়নি। আজকে আমাদের দল ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং বর্তমানে তীব্রমত রয়েছে এই রাজ্যের শাসক দলে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস রেখে আমরা বিরোধীদেরকেও আমরা আহ্বান করছি যে তারাও জনগণের সমর্থন বা জনগণের নেওয়ার পরে তারা 5 বছর চালানোর পরে এখন আবার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলো। কিন্তু 5 বছরে মানুষের যখন লুটপাট, গ্রামে গঞ্জে রাস্তাঘাট, কোনো রেগার কাম, দুর্নীতি নিয়ে যখন মানুষ সরল আলোচনা করে, যখন এখন বর্তমান পরিস্থিতির মাধ্যমে যখন বিরোধী দেখছে এখানে প্রার্থী দিতে করেছে এবং প্রচারে নেমেছে, কিন্তু বিরোধীরাও মাঠে নেমেছে কারণ পরিশ্রমের মাধ্যমে। কারণ আমরা দেখি যখন এই শাসকরা যখন প্রচারে যায় তাদের মন্ডল নেতা এসে বিধেয়কে আসে কিন্তু প্রশ্ন করে, কিন্তু প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারেনি। সেটাই বলে যে আগামী দিন সেটা হবে না, আমরা দুর্নীতি বরদাস্ত করবো না। কিন্তু আসলে নিচে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই যে দুর্নীতি বিজেপি সরকার আসার পর থেকে আশা করি আমরা এই ত্রিপুরা রাজ্যে যারাই বিরোধী পঞ্চায়েত গুলার মধ্যে প্রার্থী দিয়েছে তারা আসলে ভালো ভোটের মাধ্যমে পাস করবে। কিন্তু যদি নির্বাচন কমিশনার ঠিকঠাক ভূমিকা গ্রহণ করে, প্রশাসন ভূমিকা গ্রহণ করে, 8 তারিখ যদি মানুষ উৎসবের মেজাজে মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু এই বিজেপিকে একটা প্রাপ্ত করবে। কারণ একটা ইতিহাস থাকবে ত্রিপুরার মানুষ যদি দিতে পারে। আইন শৃঙ্খলা প্রশাসন যদি নির্বাচন কমিশনার যদি ভূমিকা গ্রহণ করে, যদি নির্বাচন কমিশনার যদি কোনো ভূমিকা প্রশাসন যদি ভূমিকা গ্রহণ করতে না পারে, যদি বাধা বিঘ্ন ঘটে তাহলে কিন্তু তারা পাস করে যেতে পারবে। কিন্তু জানি যে যুগের মাধ্যমে আছে বিরোধী তাদের এখন পর্যন্ত কোনো কাজ করতে পারেনি। যাই হোক 8 তারিখ আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভোট হবে, 12 তারিখ গণনা হবে। গণনার পরে আমরা আবার T24-এর মাধ্যমে জানতে পারবো এবং আমরা আলোচনা করবো। আমরা ত্রিপুরাবাসীর কাছে আবেদন করবো এই দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটাই আমাদের বক্তব্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বাজেট ইস্যু, বাজেটে বিরোধীরা তো আমি একটা কথাই বলতে চাই, ওই পশ্চিমবঙ্গের যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কিট 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 405, এইবার হইল 240। এর মধ্যেও ওই কিট 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 10 কোটি হইল কিট কিট খেলা হয়। বাইরে বান্ধা খেলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা বিরোধীরা শিখাই দিয়ে দিব। এই লোকটা। নমস্কার দাদা, ভালো থাকবেন।
নমস্কার, কে বলছেন? বাজেট ইস্যুতে সরব বিরোধীরা। কিন্তু দাদা কত বাটপার দেখছি দাদা, বিজেপির মতন বাটপার আর কোন পার্টি আমি আর দেখছি না। কারণ আপনি দেখুন না, আমাদের যে প্রধানমন্ত্রী নিজেও বাটপারি করছে, কিন্তু উনি নিজেই বলেছে, তাই স্কুল পর্যন্ত বলেছে, কিছুদিন পরে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে নাকি তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অমিত শাহ সার্টিফিকেট দেখে দিল, সার্টিফিকেট স্পেলিং এ ভুল। কিন্তু তারা ততগুলো মিথ্যা, এত মিথ্যা। বিপ্লব দেবে যখন ছিল মুখ্যমন্ত্রী, তখন উনি বলে এই সেন্ট্রালের মন্ত্রীর সঙ্গে দেখা হইলেই বলে আপনি কি লাগবো, কত কোটি লাগবো, এই বলে এত কোটি লাগবো। আরে বাপরে, বাজেট দেখাইলো মানে ঐতিহাসিক বাজেট, এমন বাজেট আর কোনোদিন ত্রিপুরাতে হয়নি। কিন্তু এই নিচে হারা এই বাজেটের ত্রিপুরা রাজ্যে। দাদা আমি জীবনে যদি আমার ছেলে মেয়ে বা কোনো মানে বিয়ে শাদীর ব্যাপারে যদি কোনো আলাপ আলোচনা হয়, আমি আগে জিজ্ঞেস করবো যে বিজেপি করে নাকি। যদি বিজেপি করে তাহলে আমার বাড়ি থেকে একদম গেট আউট। কারণ বাটপাড়ার সঙ্গে ভালো মানুষ বিজেপি করতে পারে না দাদা, সত্যি কথা। ভালো মানুষ বিজেপি করতে পারে না। দেশটা শেষ করছে চাইরোর দিকে নেশা সামগ্রী, চাইরোর দিকে। দেখেন না, বললাম কালকেও বলেছিলাম আপনাদের চ্যানেলে, এটা নিউজ চ্যানেলে দেখেছি 1.5 কোটি টাকার নেশা সামগ্রী পেয়েছে কাঠালিয়াতে বিজেপি পঞ্চায়েত মেম্বার। আমি নিউজ চ্যানেলে দেখেছি। যারা না দেখেন দাদা, যারা বিজেপি করেন, আপনি এই জিনিসটি দেখেন, দেখে আপনারা ছেলে মেয়েরও আছে নষ্ট, কিন্তু আপনাদের ছেলে মেয়েরও হবে দাদা। অনেকে বলতে পারেন যে আমি কথাটি বলছি, সত্যি কথা বলছি দাদা, কিন্তু আপনাদের ছেলে মেয়েরও নষ্ট হবে। আপনাদের ছেলে মেয়ে যদি নাও থাকে, দেখবেন নেশা করে আরেক দুষ্টরা আপনার গলা ছিনতাই করে নিয়ে যাবে দাদা। আপনারা কিন্তু ভুল বুঝবেন না। কালকে কিন্তু আপনাদের খবরটা শুনেছি, একজন যে উত্তরপুর থেকে বলেছিল আপনাদের ছেলেরই নষ্ট হবে দাদা। আমি কিন্তু খারাপ কিছু বলিনি, বলছি ত্রিপুরার বানার জন্য, যুবজাতি অংশের সব মানুষের জন্য, কল্যাণের জন্য বলেছি। আপনারা ভুল বুঝবেন না। আপনারা তো ভুল মানুষকে বুঝাচ্ছেন এবং নিজেও ভুল করেন দাদা। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বাজেট ইস্যুতে সরব বিরোধীরা, হ্যাঁ সত্যিকার সরব বিরোধীরা। আমরা বাজেট অধিবেশনে দেখি দুটি রাজ্যকে দিকে ঢালাও ভাবে, যেমন নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু, বিহার ও অন্ধ্রপ্রদেশ। আর বাকি রাজ্যগুলি কি করলো? এবং গ্রাম উন্নয়নে দেওয়া হয়েছে 2.66 গ্রাম উন্নয়নে। এটা তো রেগার 2.66 তো গ্রাম উন্নয়ন, গ্রামের লোকজন রেগার শ্রমিকরা কি পাইল হিসাবে দেখা যাচ্ছে বছরে 48 দিন এবং মাসে 4 দিন। কি উন্নয়ন হলো? গরিবের জন্য কি করা হলো? কোন বেকারের কোনো উল্লেখ নাই, কোন মিল ফ্যাক্টরি কলকারখানা কোনো কথা নাই। আমরা ত্রিপুরা একটা ছোট রাজ্য, এই ছোট রাজ্যটারা কি দিল? কিন্তু 3.5 লক্ষের উপরে বেকার বর্তমান ত্রিপুরাতে আছে। বেকারত্বের জন্য যে প্রধানমন্ত্রী কি করলো? এটা মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী ওই তার খুশি বা ওই চেয়ারটা রক্ষার জন্য এই বাজেটটা করছে। এই বাজেটে এই জন্য আর কোনো কিছু আমরা বা ভারতবাসী দেখতে পাচ্ছি না। অশেষ ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো,
নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কই থেকে বলছি। হ্যাঁ বলুন। বাজেট ইস্যুতে সরব বিরোধীরা শাসক পঞ্চায়েতে এরকম একটা বিষয়, কিন্তু পঞ্চায়েতে শাসক দলই ক্ষমতা আসবে। আর বাজেট ইস্যুতে বিরোধীরা সরব, বিরোধীরা তো বাজেট সম্বন্ধে বুঝবেই না কিছু। আর 25 বছর তো এরা খালি কিছু ক্যান্ডিডেট দেয় না, ক্যান্ডিডেট বিরোধী কথা। আর একটা থেকে 25 বছর ত্রিপুরার সিপিএম শাসক দল আছে কংগ্রেস, বাজেট সম্বন্ধে বুঝবো কি? ইউপিএ সরকার মানে 10 বছর আছে টানা থাকাকালীন, ইউপিএ সরকার থাকাকালীন আমরা ত্রিপুরার যে কংগ্রেসের যে তাবর নেতা সুদীপ রায় বর্মন, আশিস কুমার শাহ, তারা কিটা করছে? আর ওখানে বাজেট ইস্যুতে বিরোধীরা সুদীপ রায় বর্মন আর আশিস কুমার শাহ তো ত্রিপুরাটা ধ্বংস করে দিয়েছে। আর শাসক দল তো ক্ষমতা আসবে একবারে, এটা 100% মানে এটা মানে বলার কিছু অপেক্ষা রাখে না। আর 2029 পর্যন্ত মোদীজির নেতৃত্বে সরকার থাকবে। 2029 আগে আবার একটা 28 একটা নির্বাচন হবে, এটাও শাসক দলের পক্ষে থাকবে। নমস্কার স্যার, শুভরাত্রি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, রামপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বাজেট নিয়ে তো মনে করেন সর্বলোকে করতে পারে না, কিছু মানুষ এই জায়গা থাক যে বিয়ে নিয়ে কিছু কথা আমাকে দিতে আছে, যে মাইয়া দিয়ে দিত না বিজেপি করলে। হ্যাঁ, মাইয়ার সিকিউরিটি হ্যাঁ কিভাবে দিব? 25 বছরে 25 বছর দেখলো কংগ্রেসের শাসন, এখন স্যার বিজেপির শাসন। বাজেট ঠিক আছে, বাজেটটা মনে করেন যে পুরো একটা লেগে মনে করেন কর্মচারী নাই, যেমন মনে করেন কাজের দরকার, ছেলেদের বেকারের, এটাই 100 বার। কিন্তু এইভাবে করতে পারে না যে বিজেপি হইলে মেয়ে দিয়ে দিতে পার, আমার মেয়ে দিয়ে দিতাম না, এটা ভুল। একজন হ্যাঁ মেয়ের সিকিউরিটি হ্যাঁ কিভাবে নিব? একদম বোকা বোকা। ওই সিপিএমরা অনেক বেশি বলতে পারে স্যার, এটা আমি একদম নিন্দনীয় ভাষা বলছে, এই আমার কথা। আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকের বক্তব্য শুনি, প্রত্যেকে তার মতন করে বক্তব্য রাখেন। নিঃসন্দেহে আপনার মতন করে আপনি বক্তব্য রাখবেন, যিনি অন্যজন বক্তব্য রেখেছেন তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনার বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ, অন্যদের বক্তব্য গুরুত্বপূর্ণ। সেটা আপনার এই অনুষ্ঠান হচ্ছে আপনার বক্তব্য তুলে ধরা, এবং নিঃসন্দেহে আপনার বক্তব্য আমরা প্রত্যেকের কাছে তুলে ধরি এবং প্রত্যেকের বক্তব্য আপনার শুনেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে আমরা এমন এক কঠিন পরিস্থিতিতে পড়েছি, যে পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষের সর্বনাশ হবে, বিশেষ করে এই সরকারের আমল। তার কারণ হলো, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি 1974 সন থেকে প্রশাসনের একদম সঙ্গে ছিলাম এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীদের কাজ দেখেছি আমি, তারা কিভাবে প্রশাসন চালাতেন এবং উন্নয়নের চিন্তা কিরকম করতেন। সেই আমার চাকরি কিন্তু সুকুমার বাবুর আমলে। তদুপরিও আমি দেখেছি মানুষের হাহাকার। সুকুমার সেনগুপ্ত কিছু করার ছিল না, কেন্দ্রীয় সরকারের চাপ ছিল, বাজেটে টাকা দিত। আমি অনেক দিন বলেছি, ওনাকে বলা হতো 100 টাকা দিয়ে যে তুমি 40 টাকা খরচ করবে আর বাকি টাকা ফেরত দেবে, এবং এটা নিয়ে বিধানসভায় তোলপাড় হয়েছে। স্বাধীনভাবে কাজ শুরু হয়েছে বামফ্রন্ট সরকারের আমল।
কাজ নয়। সরকারি অফিসগুলি পর্যন্ত বামফ্রন্ট সরকারের আমলে সরকারি জায়গায় এসেছে, মানুষের বাড়িতে ভাড়া থেকে, জানি না অনেকে জানেন কিনা। তারপরে বিভিন্ন কর্মসূচি, কর্মচারী থেকে শুরু করে অনেক কিছু, 33টা ভাতা কম হলেও মানুষের এত হাতে 33টা ভাতা যেত। কিন্তু এখন এই সরকারের আমলে একটা নতুন করে কোনো ভাতা সৃষ্টি হয়েছে আমরা শুনিনি। কর্মচারীর বকেয়া থেকে শুরু করে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ওরা বলে যে সিপিএম করলে চাকরি দেয় সিপিএম এর লোক, ওরা বিজেপির লোককে চাকরি দেব না। বিজেপির লোক কি মানুষ না? যারা এখন বিজেপি করছে, হয়তো কোনো সময় কংগ্রেস করতো, সিপিএম করতো, ওরা তো মানুষ, ওদের পেট আছে, মুখ আছে, খাওয়ার প্রয়োজন আছে, কাজেই কোনোটাই করছে না। ওরা নিজেরা নেতৃত্বরা আয়েস আল্লাস করে চলছে। দেখবেন ছোটখাটো গ্রামীণ নেতা, পাড়ার নেতা গাড়ি চড়ে চলছে। এই যে একটা অবস্থা, প্রশাসনটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি হিসাব করে দেখুন, মানিক সরকার বিদায়ের বেলায় যে বাজেটের টাকা ছিল, এখন কত বাজেট, এই টাকাগুলি কোথায় যাচ্ছে? মানুষ জবাব চায়, আমরা জবাব চাই, হিসাব চাই। মানুষের উন্নয়ন প্রয়োজন, এটা আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নির্মলা সীতারমণ যে বাজেট রেখেছেন সংসদে, এই বাজেট হচ্ছে ভারতবর্ষে যারা কর্পোরেট অতি ধনী তাদের আরও সম্পদশালী করার বাজেট। এই বাজেটে বেকারি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে অপকৌশলে যারা ধনিক শ্রেণী তাদের মুনাফা বাড়ানোর বাজেট হচ্ছে এটা। অতএব এই বাজেট জনবিরোধী, এই বাজেট আমরা মানছি না। এই বাজেটের বিরুদ্ধে আমরা সিপিআইএম আজকে গোটা রাজ্যে আগরতলা শহরে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মিছিল এবং সভা করে জনগণের সামনে এই বাজেট যে জনবিরোধী তা আমরা উন্মোচিত করব, তুলে ধরব। স্বতঃস্ফূর্ততা দেখে আমি নিশ্চিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আবার গঠন করতে যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা পঞ্চায়েতের নির্বাচন অলরেডি জয়ী হয়ে গেছি। এখন আমাদের জেলা পরিষদের প্রার্থীর বামফ্রন্ট দিয়েছে নামকে বাঁচতে, তো ওই নির্বাচনও আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি, তা দেখে আমি নিশ্চিত যে বিরোধী শূন্য আবার জেলা পরিষদ হতে যাচ্ছে। আসার পরে কি কি কাজ থাকবে? দেখুন, ভারত সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে কাজগুলো করছে গ্রামীণ এলাকার মানুষের জন্য, তা মানুষ অত্যন্ত খুশি। এবং কিছু কাজ আমরা বিগত 6 বছর অনেক কাজ করেছি এই এলাকার উন্নয়নের জন্য, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুতের সংযোগ বিনামূল্যে, গ্যাসের কানেকশন, অনেক কাজ আমরা করেছি। তো আগামী দিনেও যে কাজগুলো আমাদের বাকি রয়ে গেছে সেই কাজগুলো আমরা মানুষের স্বার্থে করব। আপনার নামটা? আমার নাম উত্তম দাস, আমি পশ্চিম ত্রিপুরা জেলা। আজকে প্রচারে অভূতপূর্ব সাড়া পাইছি। প্রত্যেকটা ঘরের থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা স্বতঃস্ফূর্তভাবে এই রৌদ্রের মধ্যে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে যেই প্রচার করছে সেইটা একটা অভূতপূর্ব। এবং আগামী 8 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচনে আমাদের বিরোধী যে প্রার্থী আছে তাদের জামানত জব্দ হইব। এবং 12 তারিখ এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরের থেকে এই গেরুয়া আবির লাগিয়ে আনন্দ করবে এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা আগামী 5 বছর। ঊনকোটির জেলার গৌরনগর আরডি ব্লকে 20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের 206খানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির 13খানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে।
আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল 43,015। এটার মধ্যে মেল হলো 21,851 এবং ফিমেল হলো 21,164। আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল 477 নমিনেশন পেপার সাবমিট হয়েছে। ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে 206, সিপিআইএম করেছে 81, আইএনসি করেছে 161, ত্রিপুরা মথা করেছে 10টা এবং নির্দল থেকে 19খানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড, মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন। আমাদের পঞ্চায়েত সমিতির 13খানা আসনের জন্য বিজেপি থেকে 13খানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট 13 জন, সিপিআইএমের 7 জনই কন্টেস্টিং ক্যান্ডিডেট, 7টাই পড়েছিল। আইএনসি থেকে 9টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, 9খানা নমিনেশন পড়েছিল এবং মথা থেকে 4টা এবং নির্দল থেকে 4টা। এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র। নমিনেশন পত্র জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে? আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট রিপোর্ট হয়নি এখন পর্যন্ত। কি মনে করেন ভোটের দিনগুলি কীভাবে অতিবাহিত হতে পারে এখন পর্যন্ত, কি মনে হচ্ছে? আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের এরকম আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সব দলের ভোটারই সাধারণ নাগরিকরা যাতে ভোটদান করতে পারেন এবং আমরাও প্রশাসনও সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। গৌরনগর ব্লক এলাকায় কি বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে কি? হ্যাঁ, মানুষের কাছে যাচ্ছি, আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, ভালোই সাড়া পাচ্ছি। মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, মানুষ মোদিজির পক্ষে, আর মানুষ এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়ের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে মানুষ আগামী দিন তাদের যে গণতান্ত্রিক অধিকারটা সেটা প্রয়োগ করবে। কি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনি? উন্নয়ন রাজ্যে এবং কেন্দ্রে যে হারে উন্নয়ন করছে জনগণের স্বার্থে, জনগণের জন্য মোদিজি বা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো সেই উন্নয়নের নিরিখে আমরা যাচ্ছি এবং মানুষ থেকে খুব ভালো আমরা সাড়াও পাচ্ছি। জয়ী হয়ে মানে কি করার ইচ্ছা প্রথমে? জয়ী হয়ে এলাকার উন্নয়নের আরও যাতে কীভাবে দ্রুত সময়ে উন্নয়ন করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবো। পাশাপাশি বিভিন্ন যেমন রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে, তারপরও বিভিন্ন রাস্তাঘাটের যেমন কিছু যদি কাজ করতে হয় সেই বিষয়ে কাজ করার চেষ্টা করব। বিরোধী যে আপনার বিপক্ষে যে দাঁড়িয়েছে ওনার উদ্দেশ্যে কী বার্তা থাকবে? না, গণতন্ত্রের মধ্যে তো স্বাভাবিক আমার বিরোধী পক্ষে যে বন্ধু দাঁড়িয়েছে ওনাকে স্বাগত, উনি কাজ প্রচার করুক, মানুষের কাছে যাক। দেখুন আজকে 25 বছর সিপিএম কি করেছে রাজ্যের মানুষ, এলাকার মানুষ সবাই জানে। 25টা বছর তারা কিভাবে পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত রাজ কীভাবে চালিয়েছিল, কিভাবে তাদের সময় দুর্নীতি অপসংস্কৃতির একটা ছিল যেটা এখন আর নেই। এই ভারতীয় জনতা পার্টির সরকারে একটা উন্নয়ন এবং স্বচ্ছতা এসেছে বিশেষ করে। তাই আমরা উন্নয়নের স্বার্থে পাশাপাশি বিরোধীদের দেখুন বিরোধীরা শুধু জেলা পরিষদের আসনগুলোতে প্রার্থী দিয়েছে, তারা গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে তারা খুঁজে পায়নি। তারা প্রার্থী পাচ্ছে না, সেটার দায়ভার তো আমরা নিতে পারবো না, কারণ মানুষ ওদের পক্ষে নাই, মানুষ কেউই দাঁড়াতে যাচ্ছে না। তাই তারা জেলা পরিষদে তারা নমিনেশন দিয়েছে, জেলা পরিষদ দিয়েছে, তাদেরকেও স্বাগতম, তারা কাজ করুক, উন্নয়নের নিরিখে তারা যাক, আমাদের কোনো তাতেইও নেই। আমরা মানুষের কাছে যাচ্ছি, উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে আমরা যাচ্ছি। কত নম্বর থেকে আপনারা দিয়েছেন? আমি পশ্চিম ত্রিপুরা জেলার 8 নং জেলা পরিষদের আসন থেকে দাঁড়িয়েছি। নির্বাচনে লড়াই করছেন তাদের কি বক্তব্য এবং তারা প্রত্যেক জায়গায় গিয়ে তাদের কথাগুলো বলছেন, উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের নিরিখে ভোট চাইছেন প্রত্যেক জায়গায়। মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারের যে উন্নয়নমূলক ব্যাখ্যা রয়েছে তাদের, সেই ব্যাখ্যাগুলো শাসক দলের তরফে প্রত্যেক জায়গায় রাখছেন। ঠিক তার পাশাপাশি বিরোধীরাও সেখানে বাজেট ইস্যুতে নানা জায়গায় রয়েছে। কিন্তু আমরা শুরুতে একটি কথা বলছিলাম যে বাজেট ইস্যুতে শাসক দলের মেগা কর্মসূচি নেই, ধন্যবাদ র্যালি নেই, ধন্যবাদ জানিয়ে সমাবেশ নেই, যেহেতু পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এখন একটা প্রশ্ন,
রাজ্যে সর্বত্র তার পঞ্চায়েত নির্বাচন নেই, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তো সর্বত্র নেই। তাহলে কেনই বা ধন্যবাদ র্যালি হলো না শাসক দলের? যেখানে বিরোধীরা বাজেট ইস্যুতে ময়দানমুখী, সেখানে পাল্টা জবাব কি আগে বিরোধীরা দেওয়ার পর সেখানে শাসক দল দেবে, বা বিরোধীরা ময়দান গরম করার পর শাসক দল তার জবাব দেবে? হয়তো বা হতে পারে। সাংবাদিক সম্মেলন করেছেন বিজেপির প্রদেশ নেতৃত্ব, তার পাশাপাশি আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, তিনিও তার মতন করে সাংবাদিক সম্মেলনে বাজেট ইস্যুতে ইতিবাচক দিক তুলে ধরবেন, এবং যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন নিঃসন্দেহে তারা এই কথাগুলো জানবেন। কিন্তু এখন বিজেপির ধন্যবাদ র্যালি নেই। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার, আমি একজন অনিয়মিত কর্মচারী বলছি। হ্যাঁ, বল। আমাদের স্বাস্থ্য দপ্তরে নোটিফিকেশন জারি বের করা হয়েছে, যত থেকে আমাদের আর নিয়মিত করা হবে না। কিসের জন্য, আমাদের কি অপরাধ সরকারের কাছে? আমাদের সরকার তো আসার আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের নিয়মিত করবে। এখন আমাদের কি হবে উপায়? দিনের দিন জিনিসের দাম বাড়ছে, আমরা কিভাবে সংসার চালাবো? কিভাবে আপনি ছেলে মেয়েদের পড়াশোনা করাবো? রাজ্য সরকার কি করেছে এটা এটিও জানতে চাই আপনাদের কাছে। এটা নিয়ে একটা প্রোগ্রাম করেন আপনারা। আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে? আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে না, আজকে কি বিষয় নিয়ে কিছু আমার কথা বলার নেই। এটা নিয়ে একটা প্রোগ্রাম করেন আপনারা, টিভি টিভি বলতে। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আট নম্বর পঞ্চায়েত সমিতি এবং 13 নম্বর বিরোধীরা বাজেট নিয়ে ব্যস্ত, আর কি বলে শাসক হইলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত। ঘটনা হলো পঞ্চায়েত নির্বাচন তো কত পার্সেন্ট জানি দেখলাম জিতে গেছে, আর বাকিগুলো জিতে যাবে। হয়তো ছিটাফোটা যদি কোনো জায়গাতে শক্ত থাকে বিরোধীরা, তাহলে হয়তো পেয়ে যাবে। বিরোধীরা কি করবে বলুন? ঘর থেকে বেরোতে পারছে না, নমিনেশন দিতে পারছে না। আপনাদের চ্যানেলেই তো দেখাচ্ছে এখন নির্বাচনের দিন হুমকি দমকি দেওয়া হবে, তো মানুষ কি করবে? অসহায়। পুলিশ প্রশাসন যন্ত্রটাই পার্টির হয়ে গেছে, তো এইভাবে চলতে পারে না। গণতন্ত্র এই কথা বলে না, কারণ সাংবিধানিক অধিকার যেগুলো আছে সেগুলা মানুষ ভোগ করতে পারছে না। আজকে সারা ভারতবর্ষের কথা যদি আমরা চিন্তা করি, শুধু বলি ইউপি শুধু চলছে নিজেদের মধ্যে যোগী, এই সেই ডেপুটি 2 জন, তো দিল্লি দৌড়াচ্ছে। কার পয়সা? কার? জনগণের। ওই যে বাজেট। তো আমরা পঞ্চায়েত নির্বাচন ওয়াক আউট হয়তো এরকমই হবে। বিরোধী দল তো শক্তিশালী এখনো হতে পারছে না, তার জন্য আর কি করবে দেখা যাক। তবু যদি ছিটে পেটা পায়, এটাই। কারণ লোকাল নির্বাচন এটা সবসময় হয়ে আসছে, দেখছি সিপিএম পিরিয়ডেও দেখছি, আর কংগ্রেস পিরিয়ডে তো দেখছি নির্বাচনই হতো না, চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো দেখবো, আরো দেখবো, কতদিন থাকবো জানি না, দেখে যাবো আর কি। শুভরাত্রি, ভালো থাকবেন। অবশ্যই আমরা এই কয়েকদিন বোধ হয় আপনাদের প্রত্যেককে নিয়ে নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে সাক্ষী থাকবো, নানা বিষয়ে কথা শুনবো। এখন এটাই দেখার বিরোধীদের জবাব দিতে বাজেট ইস্যুতে রাজ্যব্যাপী কর্মসূচি বিজেপি ঘোষণা করে কিনা। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।